উপস্থিত সকলকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, আজকে আমরা এখানে শহীদদের স্মরণ করছি এবং একই সঙ্গে যারা আহত তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের যে দাবি, সেই দাবিটাকে সামনে নিয়ে আসে। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এই কাজটা সারা দেশব্যাপী আসলে করছি, সারা দেশব্যাপী করার চেষ্টা করছি। কারণ আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থানে যাদের রক্তের উপর দিয়ে এই বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের যদি কোনো যে সম্মান প্রাপ্য, সেই সম্মান যদি আমরা দিতে না পারি, তাহলে বাংলাদেশ কোথাও নতুন জায়গায় যাবে না। আমরা মনে করি যে অভ্যুত্থানে অংশ নিয়ে যারা আহত হয়েছেন, বিশেষত নিহত হয়েছেন যে সমস্ত পরিবারের সদস্যরা, তার পরিবার যাতে কোনোভাবে কোনো আফসোসে আর না করতে হয় যে অভ্যুত্থানে গিয়ে আমার সন্তান হারালাম, এরপর আমার পরিবার এই পথে বসে গেল, এইটা যাতে না হয়। আমরা সেই আহতদের সর্বোচ্চ, বাংলাদেশে শুধু না সারা পৃথিবীতে যত ধরনের চিকিৎসা আছে তার সর্বোচ্চ চিকিৎসা যাতে পায় এবং আহতরা যাতে পুনরায় সুস্থ হয়ে যতদূর সম্ভব সুস্থ হয়ে কাজে যোগ দিতে পারে, যারা নানানভাবে পারবেন না, তারা যাতে জীবনটাকে মর্যাদাপূর্ণভাবে যাপন করতে পারেন, তার জন্য যাতে রাষ্ট্র সহায়তা করে, সেটার জন্য আমরা আমাদের যে লড়াই, সেই লড়াই অব্যাহত রাখি। গত শনিবারে আমাদের একটা বৈঠক ছিল উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে, সেখানেও আমরা এই একই কথাই বলেছি, যেটা হচ্ছে 1 নম্বরের আগে আর কোনো কিছু হতে পারে না। এই অভ্যুত্থানে যে বীর সেনানী, তাদের মর্যাদা, তাদের যে জীবনযাপন, এইটা যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে বাংলাদেশ ঠিক হবে না, ন্যায় বিচার কায়েম হবে। এই অভ্যুত্থানের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ন্যায় বিচারের প্রশ্ন। যারা এখানে এই গুলি চালিয়েছে, আমরা বহুজনকে দেখেছি, বিশেষত 4 তারিখ এবং 5 তারিখ যে পরিমাণে তারা আসলে মানুষকে মেরেছে, এবং তার আগে আরো 100 জনের বেশি মারা গেছেন, এবং 4-5 তারিখে আসলে প্রায় 1000 জন মারা গেছে। যেভাবে তারা গুলি চালিয়েছে, এটা আসলে কোন একটা স্বাধীন দেশে এইরকম ধরনের গুলি চালাতে পারে একটা সরকার তার নাগরিকের উপরে, এটা কল্পনা করা। এটা খুব সুস্পষ্ট ভাবে আমাদের এই রাষ্ট্রের জনগণকে তারা অন্য রাষ্ট্রের জনগণের মতো আসলে মনে করেছে, অথবা অন্য রাষ্ট্রের কেউ বলছেন যে অন্য রাষ্ট্রের কিছু নাকি পুলিশে এখানে এসে গুলি করেছে, ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছে, তাহলে সেগুলো তদন্ত হওয়া দরকার। আমাদের এখানে কারা গুলি করেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। একটা মামলা করছেন আর মামলা করে 100 জনকে আসামি করছেন গড়ে, এটা কোনো ন্যায় বিচার নিশ্চিত করবে না। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রত্যেকটা ঘটনার তদন্ত দরকার, এবং তদন্ত করে প্রত্যেকে যেখানে দায়ী যারা, তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং এটার হুকুমদাতা যারা, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওই যে আইসিটি মন্ত্রী পলক, আরাফাত, এদের বিচার। কারণ এরা আমরা দেখেছি যে সরাসরি যুক্ত ছিল এই গণহত্যার সাথে। আজকে ওই যে ম্যাজিস্ট্রেট এত কথা বলার সাহস পায় কোত্থেকে? আবু সাইদকে প্রশ্নবিদ্ধ করার সাহস পায় কোত্থেকে? সরকারি চাকরিতে থেকে এটা সরকারি চাকরি বিধি অনুসারে করা যায় না, তাহলে এটা করার সাহস পাই কোত্থেকে? কারণ হচ্ছে এই সমস্ত বিষয়ে আমরা এখনো আমাদের যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা এখনো নিতে পারি নাই, প্রপার বিচারটা আমরা শুরু করতে পারি নাই। আমরা ফলে তারা সাহস পেয়ে যাচ্ছে। আজকে শেখ হাসিনাও ফোন লিক করে দিচ্ছে, বিভিন্ন জনের সাথে ফোন লিক করে দিচ্ছে, বিভিন্ন জনকে বলছে যে আরে 1 মাস টিকবে, 2 মাস টিকবে। এই সমস্ত গালগপ্প আসে কোত্থেকে? এই সমস্ত গালগপ্প আসে হচ্ছে আসলে আমরা
যতটা শক্ত ভূমিকা নেওয়া দরকার ছিল এই ফ্যাসিস্টদের বিষয়ে সেই ভূমিকা নিতে পারি নাই। আমরা যেভাবে রাষ্ট্রটাকে আসলে এই কাজে মনোনিবেশ করাতে, এই যে ন্যায় বিচার এবং আহত নিহতদের যেভাবে আসলে আমাদের পাশে দাঁড়ানোর কথা, এটা না করার ফলে তারা আমাদেরকে দুর্বল হবে। এই দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না, আমাদের সকলে মিলে আবার সবলতা তৈরি করতে হবে এবং প্রত্যেকটি আহত নিহত পরিবারকে আসলে যথাযোগ্য সম্মান এবং মর্যাদার সাথে তার ক্ষতিপূরণ তার কাছে পৌঁছে দিতে হবে। আমি গণসংহতি আন্দোলন আমরা সারা জায়গায় এই চেষ্টাটা করছি যে তালিকা করার তাদের, এবং তালিকাগুলো মানে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া। আমি চট্টগ্রামের যারা বন্ধুরা আছেন তাদের কাছেও আহ্বান জানাই, এখানে একটা প্রপার তালিকা করা, শহীদ এবং যারা আহত হয়েছেন তাদের একটা তালিকা করা, এবং এই তালিকাটা যাতে আমরা এই জুলাই ফাউন্ডেশনের ওইখানে এবং অন্যান্য সমস্ত জায়গায় পৌঁছে দিতে পারি, স্বাস্থ্য অধিদপ্তরে পৌঁছে দিতে পারি, যাতে তাদের আসলে এই জায়গায় আমরা তথ্যের ঘাটতি আছে, তারা তথ্য পাচ্ছে না, এরকম কোনো জায়গা রাখতে চাই না। তারপরে তাকে আসলে জবাবদিহিতার সম্মুখীন আমরা করতে পারবো। হ্যাঁ, সরকারের এখন অনেক ধরনের কাজ আছে, তাদের অনেক ধরনের ঝামেলার ভেতর দিয়ে তাদের যেতে হচ্ছে, এগুলো আমরা জানি, কিন্তু আমরা যদি সহায়তা করি এবং সহায়তার পরেও যাতে যদি তারা এই বিষয়ে প্রপার অ্যাকশন না নিতে পারেন, তখন তাদের জবাবদিহিতা করার জায়গায় আমাদের যেতে হবে। ফলে এই জায়গায় আমাদের সহায়তাটা আমরা করব, এবং আমি সবাইকে আহ্বান জানাই যে এই কাজের সঙ্গে আপনারা যুক্ত হবেন এবং এই কাজের ভেতর দিয়ে আসলে আমরা নতুন বাংলাদেশ করার চাই। নতুন বাংলাদেশ করতে হলে আসলে আমাদের পুরনো রাজনৈতিক যে বন্দোবস্তটা সেটা ভেঙে গেছে। শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ নামক যে দেশ, সেই দেশটাকে সে এমন একটা ব্যবস্থায় পরিণত করেছে যে এইখানে নাগরিককে গুলি করে মারাটা সমস্ত জায়গায় বৈধ, নাগরিকের উপরে সমস্ত ধরনের নিপীড়ন বৈধ, নাগরিক মর্যাদা কেড়ে নেওয়া বৈধ, এখানে ভোট চুরি বৈধ, মিথ্যা কথা বলা, প্রত্যেক দিন মিথ্যা কথা বলা, নাটক করা, এগুলো বৈধ। আমাদের যে নতুন প্রজন্ম, সে নতুন প্রজন্ম আমাদের পূর্ববর্তী প্রজন্মগুলো যারা আছে তাদের সকলকে নিয়ে কিন্তু এই আন্দোলনটার ভেতরে যুক্ত করেছে। আমি এই নতুন প্রজন্মকে কৃতিত্ব দেব। অন্যরা যে আমরা যুক্ত হয়েছি, অভিভাবকরা যুক্ত হয়েছেন, শিক্ষকরা যুক্ত হয়েছেন, অন্যান্য শ্রেণী পেশার মানুষরা যুক্ত হয়েছেন, শ্রমিকরা যুক্ত হয়েছে বিপুল পরিমাণে, এবং সমস্ত জায়গায় আমরা তাদের সহায়তা দিই। এখানে প্রত্যেকেই সম্ভবত অভিজ্ঞতা আছে যে যারা খুব ছোটখাটো শ্রমজীবী মানুষ, যারা হয়তো হকারি করে খান, তারা প্রত্যেকটা জায়গায় আন্দোলনকারীদের সহায়তা করেছেন। কেউ পানি দিয়েছেন, তো কেউ ডাব দিয়েছেন, তো কেউ মানে সিঙ্গাড়া দিয়েছেন, তো কেউ হচ্ছে পেয়ারা দিয়েছেন। এইগুলো আমরা সমস্ত জায়গায় দেখেছি। আমরা দেখেছি যে এখানে যখন ঢাকা শহরে মানে বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্র্যাকডাউন চালানো হয়েছে, এক অর্থ বলা যেতে পারে, সেই ক্র্যাকডাউনের পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেমে এসেছে। আমরা দেখেছি চট্টগ্রামে কিভাবে লড়াই হয়েছে, আমরা দেখেছি যে রংপুরে কিভাবে লড়াই হয়েছে, এবং দেশের অন্যান্য অঞ্চলেও আসলে লড়াই কিভাবে চলছে। আপনারা দেখবেন লড়াই সেখানে সবচেয়ে কঠিন জায়গায় গেছে, সবচেয়ে বেশি প্রাণক্ষয় হয়েছে এখানে শ্রমিকরা আছে। ফলে এই আন্দোলনটা আসলে ছাত্র শ্রমিক জনতার একটা উত্থান। এখানে আমরা বাংলাদেশের যাদেরকে এতদিন ধরে চাপিয়ে রাখা হয়েছিল, যারা আপার ক্লাস, তারা আপার সাথে ছিলেন, কিন্তু আমরা সাধারণ জনগণ, কমন পিপল, আমরা ছিলাম এই সবাই ছাত্র গণ অভ্যুত্থানের সাথে। এবং তাদেরই আজকে যারা ওই আফসোসনিক আকারে নতুন করে জন্ম হয়েছেন, এদের বেশিরভাগই আসলে ওই আপার ক্লাসের সদস্য, এবং তাদের সাথে আমাদের একটা এই গণ অভ্যুত্থানের একটা সে কারণে শ্রেণী চরিত্র আছে। এই সমস্ত অভ্যুত্থানেরই একটা শ্রেণী চরিত্র থাকে, এবং এই শ্রেণী চরিত্রের জায়গা থেকে তারা এই অভ্যুত্থানটাকেও আসলে অতীতেও বাংলাদেশের খেটে খাওয়া মানুষ তারাই সংগ্রাম করেছে।
ছাত্ররা, এই মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ, তারা মিলেই বাংলাদেশে একটা সংগ্রাম করেছেন, একটা গণতান্ত্রিক সংগ্রামে এরাই প্রধান শক্তি হিসেবে আছে। কিন্তু তাদের এই আন্দোলনের ফসল অনেক সময় নিয়ে যাওয়া হয়। ৭১ সালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি ৭১ সালে বাংলাদেশের কৃষকদের সন্তান তারা ছিলেন হচ্ছে মুক্তিযোদ্ধা। আর ৭১ পরবর্তীতে আমরা দেখেছি যে এটা একটা দলের পকেটে চলে গেছে। এই ৭১ মুক্তিযুদ্ধের নাম করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। আজকে ফলে আমাদের বেশি করে সতর্ক থাকতে হবে, এটা যাতে কারো পকেটে না যায়। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর যাতে ঘটে, যাতে সকলের সুযোগের সমতা প্রতিষ্ঠিত হয়, যাতে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এখানে যাতে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে, নারী পুরুষ লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষের যাতে অধিকার প্রতিষ্ঠিত হয়। আজকে প্রায় আমরা দেখেছি কিছু কিছু বৈষম্য শুরু হয়ে গেছে। আবার আন্দোলনে যে পরিমাণ নারীরা উপস্থিত হয়েছে, আজকে আমরা সেই নারীদের দেখতে পাচ্ছি না। আন্দোলনের নারীরা না নামলে এই আন্দোলন সফল হতো? মায়েরা যেভাবে সন্তানদের সাথে নিয়ে পর্যন্ত আন্দোলনে চলে এসছেন, এটা না হলে এই আন্দোলন সফল হতো? হতো না। নারী ছাত্ররা যেভাবে এখানে সামনে এসে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, সেটা না হলে এই আন্দোলন সফল হতো না। এমনকি হিজড়ারা, এখানে একজন হিজড়ায় 100 ব্যাগ রক্ত ছাত্রদের জন্য সংগ্রহ করেছেন, তাদের অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন? এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছে। ফলে এইটা হচ্ছে আমাদের একটা ঐক্যের জায়গা। এই আন্দোলনটা হচ্ছে আমাদের একটা ঐক্যের জায়গা, একটা কি বলে যে এটা একটা স্বর্গীয় ঐক্য, জাতির ভেতরে একটা স্বর্গীয় ঐক্য গড়ে উঠেছিল এই অভ্যুত্থানকে কেন্দ্র করে। এই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে স্বর্গীয় ঐক্যটা গড়ে উঠেছিল, সেটাকে রক্ষা করতে হলে আসলে আমাদের এই শহীদদের মনে করতে হবে, শহীদদের আমাদের বুকের ভেতরে ধারণ করতে হবে। আমি তো এখনো পর্যন্ত কোনো উদযাপন করতে পারিনি, কারণ আমার ছাত্র সবারই হয়তো হয়, আপনার কাছের একজন যখন, খুব কাছের একজন যখন মারা যায়, আপনি বিজয় বলে সেটা আসলে উদযাপন করতে পারেন? যাকে ছোট থেকে বড় করে তুলেছি, আমাদের পাঠশালায় কাজ করতেন, থাকতেন, আমাদের পাঠশালার বেশিরভাগ কাজের সাথে যার যুক্ততা ছিল, সে শাকিল 4 তারিখে গুলি খেয়ে মারা যায়। সে ছাত্র ফেডারেশনের সদস্য ছিল। তো আমি 5 তারিখে যখন আসলে সবাই বিজয় উল্লাস করছে, আমি তো বিজয় উল্লাস করতে পারছি না, আমি কাঁদছি। আমি ওই জনস্রোতের ভেতর দিয়ে কেঁদে কেঁদে যাচ্ছি। এটাই হচ্ছে আসলে বাস্তবতা। আমাদের প্রত্যেকের এরকম অভিজ্ঞতা আছে, অনেকেরই আছে। আমি শুধু বলছি না এটা আদৌ আমার ব্যাপার, বহুজন আছেন, বহুজন যারা এখনো পর্যন্ত এই 5ই অগাস্টে এই সরকারের পতনের পরে এখনো পর্যন্ত আসলে একটা ট্রমার ভেতরে আছে। কারণ এর আগে যে ঘটনাগুলো ঘটিয়েছে, এই ঘটনাগুলোর ট্রমা এখনো অনেককে ছাড়ে নেই। যারা আহতদের সাথে কাজ করছেন, নিহতদের সাথে কাজ করছেন, তাদের অবস্থাটা আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে ওই ছেলে মেয়েগুলো যারা এদের সাথে কাজ করছে, তারা কিন্তু ওইটা ক্ষতটা এখনো বুকের ভেতরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে এদেরকে যদি আমরা রাখি, মনে রাখি, তাহলে আমাদের ভেতরকার যে বিভাজনের জায়গা এখন তৈরি হচ্ছে, নতুন করে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, জনগণকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারি। এই দেশটা আমাদের সকলের, এবং সকলে মিলে এটাকে নতুন করে করতে হবে। এটার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে যে এইখানে সকল মতের মানুষ একত্রে থাকবে, তারা পার্থক্য সত্ত্বেও, রাজনৈতিক পার্থক্য, ধর্মীয় পার্থক্য, মতামতের পার্থক্য, সমস্ত কিছু সত্ত্বেও তারা একসাথে থাকবে এবং একসাথে সম্প্রীতির সাথে বসবাস করবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে এইখানে আগে যেভাবে কুক্ষিগতা করা হয়েছে, এক হাতে সমস্ত ক্ষমতা, সেটা আর করতে দেওয়া যায় না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে আগে আমাদের এখানে যেভাবে
আসলে এমনকি জনপ্রতিনিধিদের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, সেটা আর থাকতে দেওয়া যাবে না। বিচার বিভাগকে যেভাবে দলীয় কাজে ব্যবহার করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, সেটা থাকতে পারবে না। পুলিশকে যেভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, বিরোধী দল দমনে ব্যবহার করা হয়েছে, রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে, গোয়েন্দা সংস্থাকে যেভাবে আয়নাঘর তৈরিতে ব্যবহার করা হয়েছে, এগুলো বাংলাদেশে থাকতে পারবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে এটার সাথে অর্থনীতিকে বাদ দিলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত টিকবে না। এই যে খাদ্যদ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট, এইগুলোকে ভেঙে দিতে হবে। মানুষের কাজের নতুন সুযোগ সৃষ্টি করতে হবে, কর্মসংস্থান ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে হবে। এই আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী কাজ থেকে। এই কোটা বিরোধী আন্দোলনের জরুরত হচ্ছে কেন? কারণ এই যে এখানে যে বিপুল পরিমাণে এখানে বেকারত্ব, সেই বেকারত্বের জায়গাকে যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে ওই কয়েকটা সরকারি চাকরিতেও কোটা নিয়ে আমরা সবাই চিন্তিত থাকবো। কারণ আর তো চাকরি নাই, এই দেশের মানুষ খাবে কি? তাহলে এখানে একটা উন্নয়নের নামে অনেক কিছু তারা করেছে, লুটপাট করে কিভাবে টাকা পাচার করেছে, এখন তো আরো প্রকাশিত যে 15 লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে উন্নয়নের নামে। এগুলো সব লুটপাট করেছে। এই যে 15 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, এই 15 লক্ষ কোটি টাকা দিয়ে এই পুরো বাংলাদেশের বেকার সমস্যার একটা সমাধান করা যাবে। ফলে বাংলাদেশের মানুষের শ্রমে ঘামে অর্জিত যে সম্পদ, এই সম্পদ কয়েকজন মানুষের হাতে কুক্ষিগত থাকার ব্যবস্থা আমরা আর চাই না। ফলে এই সমস্ত কিছুর রূপান্তরটাই হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে যে জারি আছে, এবং আমরা মনে করি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপরে দাঁড়িয়ে সামনের দিনের বাংলাদেশ চলবে। এই অভ্যুত্থান না হলে ব্যর্থ হয়ে যাবে। এই অভ্যুত্থানকে আমরা আর ব্যর্থ হতে দেব না। আমরা অনেকবার আগে ব্যর্থ হয়েছি, আর ব্যর্থতা আমাদের সহ্য করার মতো অবস্থা নাই। আমাদের এখন বাংলাদেশের বয়স 53 বছর হয়েছে। এখন আমাদের স্বাবলম্বনের পরিচয় দিতে হবে, এবং স্বাবলম্বনের পরিচয় দিয়ে বাংলাদেশটাকে নতুন ভাবে গড়তে হবে, এবং বাংলাদেশের যারা আগামী প্রজন্ম, তারা যাতে এইরকম বাংলাদেশ আর না পান, যেখানে মানুষকে লুকিয়ে থাকতে হয়, ফেসবুকে কেউ কিছু লিখলে ধরে নিয়ে যাবে এইরকম ভয় থাকতে হয়, কিংবা পুলিশ আপনার উপরে নজরদারি এমন ভাবে করে যে আপনি নিজের বাসায় থাকতে পারেন না, এইরকম বাংলাদেশ যাতে আর না পেতে হয়, সেটার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং এই আন্দোলনের যে নির্যাস, এই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাব। এবং গণসংহতি আন্দোলন, এই কথাটা আজকে সমস্ত রাজনৈতিক শক্তির ভেতরে, ছাত্রদের ভেতরে, সকলের ভেতরে আসলে এই একই ধ্বনি উঠছে। এটা হচ্ছে আমাদের জন্য নতুন আশার দিক। এই কথাটা আমরা বহুদিন থেকে বলে আসছি, কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষের একটা বড় অংশ এই কথাটাই বলছেন না? তাহলে দেশের মানুষের একটা বড় অংশ যখন এই নতুন ব্যবস্থা চান, তাহলে এই ব্যবস্থা আমাদের কায়েম হওয়ার শর্ত তৈরি হয়েছে। এই কায়েম হওয়ার শর্ত তৈরি হয়েছে, ফলে এটা কায়েম করার জন্য আমাদের সকলকে আরো বেশি সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এবং বাংলাদেশটাকে কতভাবে যে গণ অভ্যুত্থান যে রাস্তায় তুলে দিয়েছে, সেই রাস্তা থেকে এটা যাতে এদিক ওদিক কোথাও সরে যেতে না পারে, সে বিষয়ে আমাদের সতর্ক নজরদারি চালিয়ে যেতে হবে। আপনারা সবাই মিলেই সেই শক্তি গড়ে তুলবেন। সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আসার জন্য শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, এবং যারা আহত নিহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।